প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুলহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে আর্কিটেক্ট আব্দুল্লাহ মোতালেব ও চিত্রশিল্পী ওয়াকিলুর রহমানের আর্কিটেকচার ও আর্ট এক্সিবিশন প্লাস মাইনাস। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময়ের প্রদর্শনী চলবে 29 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এই কোন প্রেমে নিলে জড়িয়ে, ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এই কোন প্রেমে নিলে জড়িয়ে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী নীলা চৌধুরী। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি, আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। এই তো সবে ঈদ শেষ হলো, সুতরাং ঈদের সময় তো একটা ব্যস্ততা থাকে, গানকে ঘিরে হোক বা গান ছাড়া পরিবারকে সময় দেবার ক্ষেত্রে হোক, সবকিছু মিলিয়ে কেমন গেল? ভালোই গেল। আর ফার্স্টে আপুকে ঈদ মোবারক জানাই। আর ঈদের আনন্দটা তো বলে বোঝানোর মতো না। সবসময় আম্মুর সাথে ফ্যামিলির সাথেই ঈদটা উদযাপন করতাম, কিন্তু লাস্ট 2 ইয়ার্স আব্বু নেই, মারা গিয়েছেন। তো খুবই একা ফিল হয়। ঈদটা এই 2 বছর ধরে একাই করা হচ্ছে আম্মুর সাথে। তাছাড়া নতুন একটা হ্যাবিট এসেছে আমার মধ্যে, যে এখন ঈদের মধ্যে আমি একটু বাইরে গিয়ে সিনেমা হলে মুভি দেখতে যাই। বাহ, এই একটা নতুন হ্যাবিট হয়েছে। আগে সব সময় বাসায়ই কাটাতাম। এখন যে চলচ্চিত্রগুলো আসলে মুক্তি পাচ্ছে সেগুলো দেখার মতনই একেবারে। যেমন লাস্ট রোজার ঈদে আমি সাকিব খানের বরবাদ মুভিটা দেখে আসলাম, আবার এই ঈদে তাণ্ডব দেখে আসলাম। খুবই ভালো লাগলো দেখতে। আর তাছাড়া তার থেকেও ভালো ব্যাপার, খুশির ব্যাপার, যে এই ঈদে আমার একটা গান বের হবে, বের হওয়ার মতনই আর কি। ঈদে বের হওয়ার কথা ছিল, আচ্ছা আর কি হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণে আর কি ডিলে হয়ে গেছে। মানে ঈদ উপলক্ষে গানের কাজ করা হচ্ছে, কিন্তু এখনো রিলিজ দেওয়া হয়নি। সেটা রিলিজ দেওয়া হয়নি, কিন্তু অপেক্ষায় আছে। আচ্ছা, কি ধরনের গান সেটা? গানটি পুরোটাই একেবারে ভিন্ন, আমার জেনার থেকে আলাদা। আচ্ছা, গানটা একটা পার্টি সং। মূলত এই গানটা হচ্ছে ডিজে ওয়ালি আপুদেরকে নিয়ে। মোস্ট ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট ডিজে ওয়ালি আপুদেরকে নিয়ে। তো বাংলাদেশে আমি একটা জিনিস খেয়াল করলাম কি, যে ডিজে ওয়ালা ভাইয়াদেরকে নিয়ে অনেক গান আছে, অনেক গান আছে, কিন্তু ডিজে আপু যারা আপুদের জন্যই নেই। খুবই দুঃখের ব্যাপার। এই জন্য ভাবলাম যে এই গানটা খুবই ভালোই হবে আপুদের জন্য। নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে যে একটু পার্টি সং টাইপের একটু ভাইবলা গান গাওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে মানে এক্সপেরিয়েন্সটা নিশ্চয়ই আরেকটু সমৃদ্ধ হয়েছে। অবশ্যই কেমন ছিল সব মিলিয়ে? এটা একটু নতুন এক্সপেরিয়েন্স আমার জন্য। প্লাস আমার সবসময় ছোটবেলা থেকেই একটা ইচ্ছা ছিল যে আমি ভার্সেটাইল সিঙ্গার হিসেবে নিজেকে সবসময় দেখতে চাই দর্শকদের মাঝে। তো এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং ম্যাটারও ছিল, বাট আমার কাছে এটা ভালো লেগেছে। এখন আশা করতেছি দর্শকদের কাছেও যেন এটা ভালো লাগে। ইউটিউব চ্যানেল থেকে আসবে আপনার? হ্যাঁ, আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে আসবে। ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে গানের শেখর। ওখান থেকেই আমি আমার গানটা রিলিজ দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা অপেক্ষায় থাকলাম। যেহেতু গান নিয়ে কথা হচ্ছে, গানের মানুষকে পেয়েছে, গান তো শুনতেই হবে। আমরা 2 লাইন গান শুনি, যে কোনো গানের আপনার পছন্দ মতন। আমার তো ছোটবেলা থেকেই আমি গানের আইডল হিসেবে সাবিনা ইয়াসমিন ম্যাম এবং রুনা লায়লা ম্যামকেই ফলো করেছি। তো ম্যামের একটা গান করারই চেষ্টা করছি। শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে
পরিচয় চলার পথে খুনি দেখা কি শুধু অভিনয় শুধু গান গেয়ে পরিচয় শুধু গান গেয়ে পরিচয় এই অবুঝ মনে কে যে ক্ষণে ক্ষণে এই অবুঝ মনে কে যে ক্ষণে ক্ষণে চুপি চুপি দোলা দেয় ও গো জোছনা তুমি বলো না কেন জিউতা নাই হৃদয় শুধু গান গেয়ে পরিচয় শুধু গান গেয়ে পরিচয় আসলে কিংবদন্তি সঙ্গীত শিল্পীদের গান গাইবার সময় একটু ভয় লাগে বা একটু নার্ভাসনেস লাগে, কারণ বহু শ্রোতাপ্রিয় গান আমরা যখন শুনি একটু কোথাও ভুল হলে বুঝি কানে লেগে যায়, এই ভয়টা মনে হয় কাজ করতে থাকে। অবশ্যই আফটার অল দে আর লেজেন্ডারি সিঙ্গার্স, তো একটু বুঝে শুনে গাওয়াটাই বেটার, আর আমি চেষ্টা করি আসলে। আচ্ছা, এই যে গানের পথে পথ চলাটা আসলে অনেক আগে থেকে তো শুরু হয়েছে আপনার, যখন একদম মিউজিক ইন্ডাস্ট্রির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেলেন, সেখানে একেবারে প্রফেশনালি কাজ করা শুরু করলেন, নিশ্চয়ই গাইডেন্সের দরকার পড়ে, সেই গাইডেন্সটা কার কাছে চাওয়া হয়? গাইডেন্সটা আমার প্রথমে গানের হাতে খড়িটা আমার বড় ভাইয়া মোহাম্মদ নোবেল চৌধুরীর কাছে পাওয়া। ভাইয়া এনটিভির একজন শিল্পী, উনি 2012-এ ক্লোজ আপ ওয়ানে ছিলেন, টপ 12 পর্যন্ত ছিল। ভাইয়া এখন ক্যানাডাতে আছেন। তো ভাইয়ার কাছেই আমার গানের হাতে খড়িটা ওয়েন আই ওয়াজ 4 years old। তারপরেই আমি 5 বছর বয়সে একটা রিয়েলিটি শো থেকে আমি সেকেন্ড হই, ফার্স্ট রানার পদটা পাই। তারপরে আমার গানের পথ চলা, আর ক্লাসিক্যালটা মূলত শেখা হয়েছে একরামুল হাসান টিঙ্কু স্যারের কাছে। আর তাছাড়া এমনিতেই গানের চর্চাটা নিজের থেকে আর কি করেই যাচ্ছি এখন পর্যন্ত, আর কারো কাছে যাওয়া হয়নি। এই সময় কারো কাছে শেখা হচ্ছে আপাতত এখন আর কারো কাছে যাওয়া হচ্ছে না, কিন্তু শুরুটাই আমার ভাইয়ের থেকে। আচ্ছা, এত ছোটবেলায় যখন গান শিখেছেন, 4 বছর বয়সে, আমার কাছে মনে হয় হারমোনিয়ামটাও ঠিক মতো ধরতে পারার কথা না, তো সেই সময়টা কি বুঝে তো গান করেনি নিশ্চয়, না বুঝে আসলে গান শেখা। পরবর্তীতে গানের প্রতি আগ্রহটা আসলে কিভাবে তৈরি হলো, যে আমি গান গাইবই, যে একটা সিদ্ধান্ত? এই ব্যাপারটা নিয়ে আমি বলতে চাই যে আমাদের ফ্যামিলিগতভাবে আমি বা আমার ভাইয়েরা গানের ব্যাপারে ইন্টারেস্টটা পেয়েছি, মানে গানের চর্চাটা ছিল সবসময়। মানে আমার দাদা গান করতেন, তো উনার গান শোনার জন্য এমনকি আসরও বসানো হতো আমাদের গ্রামে, আমাদের গ্রামের বাড়ি সিলেট। দাদার থেকেই আমরা মূলত পেয়েছি। আমার আরো বড় ভাই যে শিল্পী, হ্যাঁ, ফোক সিঙ্গার ছিলেন। তো আমার বাবাও খুব ভালো শ্রোতা ছিলেন। হ্যাঁ, তো ভাইয়া যেমন গান শিখাতো, প্লাস আব্বু আবার কোনো ভুল হলে গানের এদিক সেদিকে ভুল ত্রুটি আবার আব্বু ধরাই দিতে পারতো, খুব ভালো। যেহেতু লোকসঙ্গীত আপনি শুনেছেন, মানে ছোটবেলায় লোকসঙ্গীত শুনতে শুনতে বড় হয়েছেন, কিন্তু আপনি যখন নিজে গান গাইছেন তখন কিন্তু আবার সেটা আধুনিক, মানে এটা কেন? লোকসঙ্গীত তো গাইতে পারতেন না, যেহেতু সিলেটের মানুষ, মানে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের দেশের মানুষ, সুতরাং লোকসঙ্গীতটা তো আসলে অনেক রকম ভাবে টানতে পারতো আপনাকে। ফোক গানটা আমি করি, কিন্তু কথা হচ্ছে আধুনিক গানটা এই জন্যই করি যেহেতু আজকে আমার গলা ভাঙা, তাই জন্য গানটাও ওভাবে করতে পারছি না, প্রকাশ করতে পারছি না। তারপরে আমি আধুনিক গানটা প্রিফার করি বেশি, কজ আমার ভয়েসের সাথে ওটাই যায়। আর সবাই আমাকে এই প্রশংসাটাই করে যে আমার আধুনিক গানে আমার ভোকালটা বেশি স্যুট করে, তাই জন্য আধুনিক গানটা করি। তাছাড়া আমি ফোক গানও অনেক ভালোই করি। আচ্ছা, মানে দু ধরনের গানই করা হয়ে থাকে, কিন্তু আধুনিক গানটা বেশি গাওয়া হয় কারণ শ্রোতা দর্শকরা আপনার কণ্ঠে মানে চাহিদাটা মানে বেশি পছন্দ করে। আচ্ছা, কোন ভাবনার জায়গা থেকে রিয়েলিটি শোতে পার্টিসিপেট করা? আমরা তো 3 ভাই বোনই গিয়েছিলাম রিয়েলিটি শোতে। তো আমার বড় ভাইয়া টপ 15-এ ছিল, আর মেজো ভাইয়া ছিল টপ 30, আর আমি ফাইনালি সেকেন্ড হই। তো আসলে ওরকম কোনো ইন্টেনশন নিয়ে যাওয়া ছিল না যে কতদূর যাব এইরকম না, খালি একটা ইচ্ছা ছিল যে গিয়ে দেখি না কি হয়, কতদূর যেতে পারি দেখি, তো ওই থেকেই আর কি যাওয়াটা রিয়েলিটি শোতে। আচ্ছা, আমরা আরো একটি গান শুনি, তারপর বাকি গল্পে যাব। কোন গানটি শুনছি? আমি এখন
রুনা লায়লা ম্যামের একটি গান করছি, আশা করি ভালো লাগবে। যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক, আকাশের উজ্জ্বল তারাটা মিট মিট করে শুধু জ্বলছে, বুঝে নিও তোমাকে আমি ভাবছি, তোমাকে কাছে ডাকছি। ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার, জেগে থেকো সেই রাতে, যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক, যখন ফুলে গন্ধ এসে আবেশ ছড়াবে মনে, বুঝে নিও আমি আসছি সঙ্গোপনে, যখন ফুলে গন্ধ এসে আবেশ ছড়াবে মনে, বুঝে নিও আমি আসছি সঙ্গোপনে, কোকিলের ডাক যদি শোনো আমি আর দূরে নেই যেন, একটু পরে দেখা হবে দুজনাতে, যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক। নীলার এখন পর্যন্ত প্রকাশিত গানের সংখ্যা কতগুলো, মৌলিক গানের সংখ্যা? আমার ফার্স্ট প্লেব্যাক করা হয়েছে যখন আমি ক্লাস 4-এ পড়ি অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট, সেটা 2015 বা 16-এর অ্যারাউন্ড 2015-16। তো ওইটা ছিল আমার ফার্স্ট প্লেব্যাক গান করা। আর এই গানটা প্রকাশিত হয়েছিল পাগলা দিওয়ানা মুভিতে, যেটা আমাদের অ্যাক্ট্রেস পরিমণি আপুর ফার্স্ট মুভি ছিল। ওখানেই আমার গানের পথ চলাটা, মানে প্লেব্যাক সিঙ্গার হিসেবে আমি ওখান থেকেই পরিচিতিটা পাই। আচ্ছা, মানে একদম স্টার্টিংটাই হয়েছে প্লেব্যাক দিয়ে? হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেক বড় একটা বিষয়। তারপরে আমি আবার প্লেব্যাক করেছি হচ্ছে গিয়ে, আমার 2টা গান ছিল, একটা মুভির জন্য করা হয়েছিল, কিন্তু আনফরচুনেটলি আমাদের প্রোডিউসার আঙ্কেল মারা যাওয়ার কারণে ওই মুভিটা আর কি রিলিজ দেওয়া হয়নি। মুভিটা প্রোডিউসার ছিল আমাদের সবার প্রিয় কায়েস আঙ্কেল, কায়েস চৌধুরী আঙ্কেল। উনি অভিনেতাও ছিলেন, অনেক গুণী অভিনেতা। তো আঙ্কেলের মৃত্যুতেই আর কি মুভিটা রিলিজ হতে পারেনি। কিন্তু আমার ইচ্ছা আছে যে 2টো গানই খুবই সুন্দর ছিল এবং খুব মানে লেখা সুর করাটা খুবই সুন্দর। তাই আমার প্ল্যান আছে যে আমি এই গানটাকে আবার নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আচ্ছা, স্বপ্নটা কি নীলার? মানে নিজেকে আসলে কোথায় দেখতে চান? আমি নিজেকে, মিউজিকটা হচ্ছে আমার সেকেন্ড প্রফেশন, ইটস মাই সেকেন্ড ক্যারিয়ার। বাট ফার্স্টলি আমি যেহেতু ইংলিশেই পড়াশোনা করছি, ইংলিশ সাবজেক্ট নিয়ে, তো আমার ইচ্ছা আছে যে আমি নিউজ প্রেজেন্টার হওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, অনার্স কমপ্লিট করে নিউজ প্রেজেন্টেশনে ঢুকবো আর কি। বাহ, সকল কাজের জন্য অনেক অনেক শুভকামনা রইল নীলা। আগামী দিনগুলোর জন্য সুন্দর হয়, আর গানের সাথে পথ চলাটা যেন মসৃণ হয়, সেই প্রত্যাশা করছি। সবশেষে আরো একটি গান শুনবো, কোন গানটি শুনছি? আচ্ছা, আমি তো 2টা আধুনিক গান করলাম পরপর, তো আমি এখন একটি ফোক গান করতে যাচ্ছি, তো করি। ঠিক আছে, শুনি। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমায় মনে
মানো না তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমায় মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য, গল্প করবার জন্য, গান শোনাবার জন্য। আপুকেও ধন্যবাদ এবং তার সাথে এনটিভিকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।